ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, জানিয়েছেন অর্থমন্ত্রী। আলোচনার মাধ্যমে 2 সপ্তাহের মধ্যেই সমাধানের আশা। এলডিসি উত্তরণ আর বৈশ্বিক অস্থিরতায় চ্যালেঞ্জের মুখে অর্থনীতি। গবেষকরা বলছেন ফুরিয়ে আসছে পোশাক শিল্পের সস্তা শ্রমের দিন। নির্ধারিত সময়ের 40 মিনিট পর রিহ্যাব নির্বাচনে ভোট গ্রহণ শুরু। প্রতিদ্বন্দ্বিতায় 3টি প্যানেল, বিশৃঙ্খল পরিবেশের অভিযোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি আইএমএফ। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপ ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন কিছু বিষয়ে আরও আলোচনা দরকার হবে। আইএমএফের সাথে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচি চলছে বাংলাদেশের। এ পর্যন্ত 5 কিস্তিতে $3.5 বিলিয়ন ঋণ মিলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে স্থগিত করে রাখা 2টি কিস্তির $1.3 বিলিয়ন ছাড়ে চলছে আলোচনা। সংস্থাটির এবারে বসন্তকালীন সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সফররত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইডলাইনে নীতি নির্ধারণী দ্বিপাক্ষিক বৈঠক। আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে। আমাদের দেশে যে ব্যাংকের যে সমস্যাগুলো আছে ওগুলোতে তারা রোল প্লে করতে চায়। আর ইন দ্য মিড টাইম আইএমএফ এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। রাজস্ব ব্যবস্থাপনা, ব্যাংক সহ আর্থিক খাতে সংস্কার বিষয়ে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে আইএমএফ। অর্থমন্ত্রী আশাবাদী সংস্কার চালিয়ে যেতে সরকারের পাশে থাকবে সংস্থাটি। রাজস্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে যে আলোচনা হয়েছে ভেরি পজিটিভ, এবং অন্য যে ইস্যুগুলো আমাদের ইলেকশন ম্যানিফেস্টোর সাথে অ্যালাইনড করা হচ্ছে এবং এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে বিএনপির দেওয়া নির্বাচনী ইস্তেহারকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মোটামুটি বিএনপির নির্বাচনী যে ইস্তেহার এটার সাথে অ্যালাইন হয়েছে, এটার মধ্যে সমর্থন আছে। কিভাবে এটা আমরা বাস্তবায়ন করবো, এখানে যে সমস্যাগুলো সমাধান করবো, অ্যাপ্রোচটা কি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। সমাপনী সংবাদ সম্মেলনে আইএমএফ এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৌদি আরবে অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধ বন্ধে সদস্য দেশগুলোর সহযোগিতাও চাওয়া হয়েছে। সাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এলডিসি উত্তরণ আর বিশ্ব অর্থনীতির অস্থিরতা, এই দুই মিলে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। ইকোনমিস্ট কনফারেন্সে এমন তথ্য তুলে ধরছেন অর্থনীতিবিদ এবং গবেষকরা। তারা বলছেন পোশাক খাতের সস্তা শ্রমের দিন আর নেই। এখন টিকে থাকতে হলে প্রয়োজন দক্ষতা আর প্রযুক্তির উন্নয়ন। রাজধানীর ব্র্যাক সেন্টারে এই সম্মেলন আয়োজন করেছে সানেম। সামাজিক সুরক্ষার জন্য ফ্যামিলি কার্ড বড় উদ্যোগ হলেও এর সঠিক ব্যবহার আর অর্থায়ন নিয়ে শঙ্কা রয়েছে অর্থনীতিবিদদের মাঝে। বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বলেছেন মধ্যপ্রাচ্য সংকট এবং বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপে আগামী অর্থ বছরের বাজেট সমালোচনাও সামলানো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। বড় ভূমিকম্পের ঝুঁকি আর অবকাঠামোগত দুর্বলতা ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের। বক্তাদের মতে শুধু কাগজে কলমে পরিকল্পনা নয়, সমৃদ্ধি নির্ভর আগামীর জন্য প্রশাসনিক সংস্কার দরকার। বাংলাদেশের অর্থনীতি সহ দক্ষিণ এশিয়া এবং এর বাইরের সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্য সহ সব অর্থনীতিকে একটা বড় ধরনের ধাক্কা দিতে যাচ্ছে। আমরা নানাভাবে জ্বালানির উপরে অতিমাত্রায় নির্ভর, আমদানির উপরে, এবং বাংলাদেশের অর্থনীতি মধ্যপ্রাচ্যের ধাক্কার কারণে রেমিটেন্স সহ এনার্জি প্রাইস, কমোডিটি প্রাইস যদি বাইরে আন্তর্জাতিক বাজারে বেড়ে যায়, সেগুলো অনেকভাবে এফেক্টেড হবে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে কাটছে না জ্বালানি তেল নিয়ে সংকট আর ভোগান্তি। ঢাকার বিভিন্ন এলাকায় গভীর রাত থেকে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। জ্বালানি পাওয়ার
আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। রাইড শেয়ার করেন যারা, দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে তারা যেটুকু জ্বালানি পাচ্ছেন তা দিয়ে খুব অল্প দিনের চাহিদা মিটছে তাদের। এদিকে পাম্পের অপেক্ষমান গাড়ির কারণে সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজটের সংকট। খুব দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। রাত্র 1:30 থেকে এখন পর্যন্ত আছি, এতটুকু বলতে পারি। ফুয়েল পাস নাকি চালু করছে, তখন ফুয়েল পাস দিব 10 লিটারের জন্য। এখন 10 লিটারও আসতে পারে, 8 লিটার 9 লিটারও আসতে পারে। যে টাইমে মানুষ ইনকাম করবে ওই টাইমটা তেলের ভরার পিছনে আর কি ব্যয় হয়ে যাচ্ছে। ইনকামের টাইমটা আপনার এই দেখা যাচ্ছে যে তেল ভরতে যেয়ে চলে যাচ্ছে, টাইমটা সেভাবে মেনটেন করা যাচ্ছে না। দর্শক, যেমনটি বলছিলাম যে সারা দেশে জ্বালানি তেলের এই তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবনও। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চাহিদা মতো তেল পাচ্ছেন না ক্ষুব্ধ চালকেরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা থেকেও অনেক সময় কাঙ্ক্ষিত তেল মিলছে না তাদের। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ বাইকার এবং চালকরা। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের অভাবে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগেও কাটেনি জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কোথাও কোথাও ফুয়েল কার্ডের মাধ্যমে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অনেক গ্রাহক। সবাই সিরিয়াল বাই সিরিয়াল ফুয়েল কার্ড দিয়ে তেল নিতেছে সুন্দরভাবে, পামালারাও খুব সুন্দরভাবে দিতেছে, এটা ওদের জন্য সাশ্রয় হইতেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তারা তেল পায় না, তেল না পাওয়ার কারণে তারা বাড়িতে যেতেও পারে না। অনেকেই দেখা যায় রাস্তায় থেকে যায়, আবার পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করে। আমরা তেল নেওয়ার জন্য বিভিন্ন পাম্পে যাই, কিন্তু সেখানে গিয়ে আলটিমেটলি হচ্ছে আমরা যে পরিমাণ তেল পাই তাতে মাত্র 100-150 টাকা তেল পাই। সেই তেলটা আমাদের আসলে খরচ হয়ে যায় আমরা এই যে তেল সংগ্রহ করতে গিয়েই। জ্বালানি তেল সংকটে বিরূপ প্রভাব পড়েছে আমদানি রফতানি বাণিজ্যেতেও। হিলি স্থলবন্দরে পণ্য আমদানি অব্যাহত থাকলেও তেলের কারণে পরিবহন সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। চাহিদা মতো ট্রাক মিলছে না সেখানে। পাশাপাশি বেড়েছে ভাড়াও, কমেছে পণ্য খালাসের পরিমাণও। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলি। প্রতিদিন এই বন্দর দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানি এবং রফতানি হয়। জ্বালানি তেলের সংকটে বিরূপ প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। আমদানি অব্যাহত থাকলেও সময় মতো পরিবহন করতে পারছেন না। বেড়েছে ট্রাক ভাড়া। ব্যবসায়ীরা বলছেন প্রতি ট্রাকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে 2 থেকে 4 হাজার টাকা। ভাড়া বেশি, তেল পাচ্ছে না, গাড়িরও ক্রাইসিস। তেল সংকটের কারণে গাড়ি কম আসতেছে। আগে ঢাকার ভাড়া ছিল 18-19 হাজার, আজকে 21-22 হাজার ভাড়া গেল। ট্রাক চালকরা বলেছেন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মাফিক ডিজেল মিলছে না। এতে সময় লাগছে বেশি। তেলের জন্য তো গাড়ি চালাতে পারছি না, এই কারণে গাড়ি বসতে লাগে বাড়িতে। একটা গাড়ি যেমন ঢাকা থেকে ছাড়লে একদিন লাগে, এখন এই গাড়িটা সময় লাগতেছে আপনার 3 দিন, 2 দিন 3 দিন সময় লাগতেছে। সেই জন্য গাড়ির সংকট অনেক কম। এদিকে ট্রাক সংকটের কারণে বন্দরে পণ্য খালাসের গতিও কমেছে। কাজ কম থাকায় আয়ও কমেছে বন্দরের শ্রমিকদের। গত মাসে বন্দরের আমদানিকৃত পণ্য পরিবহনের জন্য প্রতিদিন গড়ে 250টি ট্রাক বন্দরে প্রবেশ করলেও এখন আসছে 150টি ট্রাক। নেবারদের খুব করুণ দশা হয়ে গেছে বর্তমানে। কাজ কামিদের পর থেকে একবারে কাজ কাম নেই। সংকট নিরসনে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। খুব দ্রুত মেইনটেন্যান্স ঠিকাদার নিয়োগের মাধ্যমে এসপিএম বয়ার কার্যক্রম শুরু করা হবে। এর মাধ্যমে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে মহেশখালীতে তেল নিয়ে সারা দেশে সরবরাহ করা হবে, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে মহেশখালীতে এসপিএম প্রকল্প পরিদর্শনে যান তিনি। প্রকল্পের দায় কার সে বিষয়ে মন্তব্য না করে সবাইকে বাস্তবসম্মত সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, সংকট সমাধানই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। এসপিএম প্রকল্পটি 2 বছর ধরে অচল থাকায় রাষ্ট্রের বড় ক্ষতি হয়েছে। এ সময় জ্বালানি পরিস্থিতি কাটিয়ে উঠতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ঠিকাদার নিয়োগের মাধ্যমে এই এসপিএম বয়ার কার্যক্রম আমরা পাইপলাইনের মাধ্যমে গভীর সমুদ্র থেকে তেল খালাস করে এখানে নিয়ে আসা মহেশখালী থেকে, এবং এখান থেকে পাইপলাইনের মাধ্যমে ইআরএল এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া এই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে আমরা শুরু করতে চাই। চলছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নতুন নেতৃত্ব বাছাইয়ের জন্য ভোট গ্রহণ।
আগে শুধু পরিচালক পদে নির্বাচন করা হতো, পরে পরিচালকরা সভাপতি মনোনীত করতেন। এবারে প্রথম সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সভাপতি, সহসভাপতি এবং পরিচালকরা। ব্যবসায়ীরা বলছেন যে এই নির্বাচনে কার্যকর এবং শক্তিশালী কমিটি আসবে, যাদের হাত ধরে ব্যবসায় আসবে গতি। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় নির্ধারিত সময়ের 40 মিনিট পর। মূলত সিসিটিভি ক্যামেরা জটিলতায় ভোট গ্রহণে বিলম্ব হয়। আগে সমঝোতার ভিত্তিতে নেতৃত্ব ঠিক হলেও 2024 সাল থেকে আবারও নির্বাচনে ফেরে সংগঠনটি। ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সংগঠনের সদস্যরা। অনেকদিন পর ভোট হচ্ছে, সো ইটস আ গুড ফিলিং ফর আস, এবং দিস দ্য ফার্স্ট টাইম আই এম পার্টিসিপেটিং ইন দিস ইলেকশন। সদস্যদের স্বার্থ নিয়ে সবাই কাজ করছে এবং একটা জবাবদিহিতার জায়গায় এসেছে। ভালো ক্যান্ডিডেট আমরা বাছাই করে আমরা রিহ্যাবটাকে সুন্দর করে সাজাতে যাচ্ছি। যোগ্য নেতৃত্ব বাছাইয়ের জন্য আজকে আমরা ভোট দিচ্ছি। রিহাব নির্বাচনে ঢাকা এবং চট্টগ্রাম মিলে এবার 35টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 88 জন প্রার্থী। সদস্যদের কল্যাণ এবং আবাসন ব্যবসার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। একজন প্রার্থী যখন আসে তখন তো বলবে যে অমুক আসছে, দেখেন ঠিক আছে কিনা, ঠিক মারেন, সেটা শোনার কোনো অপশন নাই। স্বচ্ছতা, সহযোগিতা, সার্ভিস টু দ্য মেম্বার্স অ্যান্ড ক্রিয়েটিং এ সিচুয়েশন যেখানে ব্যবসা বন্ধ হবে। অসম্পূর্ণ কাজগুলো আছে, আমরা যাতে আগামীতে করতে পারি সেই জন্য আমাদের প্রত্যাশা যে আমাদের রিহ্যাবের মেম্বাররা আমাদেরকে আবারও জয়যুক্ত করবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, দিনের শুরুতে কিছুটা বিশৃঙ্খলা থাকলেও পরে তা কেটে গেছে। ভোট গ্রহণ হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে। ভোট গ্রহণ অনুষ্ঠান তো আসলে মোটামুটি ভালো আছে, তারপরেও আমরা চেষ্টা করতেছি আরও বেশি সুশৃঙ্খল করার জন্য। ভোটার আইডি কার্ডের পরে 2 জায়গায় ছবি আছে, আইডি কার্ডও ছবি আছে এবং ব্যালট পেপারও ছবি আছে। 2টা না মিললে কেউ ব্যালট পেপার পাবে না। রিহাবের এবারের নির্বাচনে মোট ভোটার 673 জন। এর মধ্যে চট্টগ্রামের ভোট। মাদারীপুরে নৈশ প্রহরীকে জিম্মি করে 6টি স্বর্ণের দোকান সহ 8টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে একজন। ভোরে সদর উপজেলার হাউসদি বাজারে স্বর্ণকার পট্টিতে এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন যে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় তারা। ভোরে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে, পরে তাকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। এরপর প্রথমে নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্সে ডাকাতি করে এই সংঘবদ্ধ চক্রটি। পরে পাশের আরও 5টি দোকান থেকে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাত দল। এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঢুকে দেখে আমার সিন্ধুক নিয়ে আসে, নিয়ে যাওয়ার পর আমার অনুমান 12 লক্ষ টাকার মাল ছিল, 12-13 লক্ষ টাকার মাল ছিল। 30 ভরি সোনা ছিল, মাল মানুষের কাস্টমারের, আর আমার কাজের সোনা ছিল, আর আপনার 500 ভরি রূপা ছিল। ট্রাকে করে 7-8 জন ডাকাত এখানে আসে, এই বাজারে আসে, এবং তারা এই রাতের অন্ধকারে এই বাজার থেকে স্বর্ণের অলংকার, কিছু রূপার অলংকার এবং নগদ টাকা এবং মুদির দোকান থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। দর্শক, এবার জানাবো সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গত সপ্তাহে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে পুঁজিবাজারে। ডিএসসি সূচকের সাথে কমেছে লেনদেনের পরিমাণ, তবে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিকে কমেছে সিএসসির প্রধান সূচকটিও। প্রথমে ডিএসসির খবরাখবর একটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে এক নজরে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক 1 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 5256 পয়েন্টে। একই সাথে কমেছে ডিএসসি 30 সূচক, তবে কিছুটা বেড়েছে ডিএসসি এস সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 3273 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 3348 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 213টি, কমেছে 142টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 35টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন। হাত বদল হয়েছে এই কোম্পানিটির মোট 36 কোটি 26 লাখ টাকার শেয়ার। প্রায় 28 কোটি 59 লাখ টাকা কিছু বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল সিটি ব্যাংক। একমি পেস্টিসাইডস এই কোম্পানিটি ছিল তৃতীয় অবস্থানে। প্রায় 30 ভাগ বেড়ে দর বৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড। এর পরে রয়েছে যথাক্রমে দ্বিতীয় স্থানে মীর আখতার হোসেন এবং পিপলস
ভেহিকলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস। প্রায় 13 ভাগ কমে দর পতনের তালিকায় শীর্ষে ছিল তুংহাই নিটিং অ্যান্ড টাইং, তৃতীয় অবস্থানে ছিল জিএসপি ফাইন্যান্স এবং আলহাজ টেক্সটাইল। একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরাখবরও আপনাদেরকে জানিয়ে দিব। সিএসসিতে মূল সূচক যেটি সিএসপিআই সেটি কিন্তু কমেছে, তবে বাকি সূচকগুলো কিছুটা বেড়েছে। লেনদেন হওয়া 295টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 147টি, কমেছে 121টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 27টি কোম্পানির শেয়ারের দর। 40 ভাগ বেড়ে দর বৃদ্ধি তালিকায় সিএসসিতে শীর্ষে ছিল ফনিক্স ইন্স্যুরেন্স, এর পরে রয়েছে যথাক্রমে ফনিক্স ফাইন্যান্স, মিউচুয়াল ফান্ড এবং মীর আখতার হোসেন। এই ছিল সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর আমার হাতে। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যাচ্ছি। আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইরান। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, মার্কিন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি। হরমুজের নিয়ন্ত্রণে থাকবে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিলেও শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শর্ত সাপেক্ষে জলপথটি দিয়ে বাণিজ্যিক জাহাজ পারাপারের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে তেহরান। সে সময় বলা হয়েছে যে সামরিক যে কোনো জাহাজের জন্য পুরোপুরি নিষিদ্ধ থাকবে এই পথটি। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।